নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইউনিক 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্প করবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে স্কিনার এবং প্যাভলভ কোন বিষয়ে একমত ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব একটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। স্কিনার এবং প্যাভলভ কোন বিষয়ে একমত ছিলেন, ঠিক আছে? তো এটা যে সঠিক আনসার হবে সেটা হবে প্রতিক্রিয়ার সার্বিকীকরণ। প্রতিক্রিয়ার সার্বিকীকরণের ক্ষেত্রে কিন্তু স্কিনার এবং প্যাভলভ একমত ছিলেন। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দ্রুত বৃদ্ধি বিকাশের সময় কোনটি? দ্রুত বৃদ্ধি ও বিকাশের সময় কোনটি? তো একটা শিশুর দ্রুত বেড়ে ওঠা কিংবা বিকাশের ক্ষেত্রে যে সময়টা, সেটা হচ্ছে তার শিশু অবস্থা। শিশু অবস্থায় কিন্তু একটা শিশু দ্রুত তার বৃদ্ধি ও বিকাশের ব্যাপ্তি ঘটতে দেখতে পাওয়া যায়। তারপর 3 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে জ্ঞানের সরলতম একক কোনটি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। জ্ঞানের সরলতম একক কোনটি? সেটা হচ্ছে ধারণা। ধারণা হচ্ছে জ্ঞানের সরলতম একক। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে আপনারা নিশ্চয়ই দেখে ফেলতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। তো একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের ভিত্তিতে? সেটা ছাত্রদের প্রয়োজনে সামিল হওয়ার ভিত্তিতে। একজন শিক্ষক ছাত্রদের প্রয়োজনে কতটুকু সামিল হতে পারছেন তার ভিত্তিতে কিন্তু একজন শিক্ষকের দক্ষতা বিচার করতে পারা যায়। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ছাত্রদের উদ্দীপ্ত করার জন্য নিজের কমিটির কার্যকর হতে পারে। তো ছাত্রদের উদ্দীপ্ত করার জন্য নিচের, এটা একটু কারেকশন করতে হবে, এটা নিচের হবে, নিচের কোনটি হবে এটা, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নেবেন। ছাত্রদের উদ্দীপ্ত করার জন্য নিচের কোনটি কার্যকর হতে পারে? সেটা হবে ছাত্রদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ হিসাবে কার্যকর হতে পারে। ছাত্রদের উদ্দীপ্ত করার জন্য কিংবা উৎসাহ বাড়ানোর জন্য সেক্ষেত্রে কোনটা কার্যকর হবে? ছাত্রদের পুরস্কারের ব্যবস্থা করা, সেটা কার্যকর হতে পারে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে সবচেয়ে জরুরি কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা স্কুলে গেলে দেখবেন, যখনই সেই সুযোগটা আসবে আপনাদের কাছে, তখন দেখবেন বাচ্চারা কি হয়, ভেরিয়েবল টাইমে স্কুলে চলে আসে। তো সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা সবচেয়ে জরুরি হবে সেটা হবে নিয়মানুবর্তিতা, ঠিক আছে? নিয়মানুবর্তিতা হয়ে যাবে এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 7 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বলতে সাধারণত কাকে বোঝায়? তো একজন ব্যক্তির ব্যক্তিত্ব বলতে আমরা সাধারণত যেটাকে বুঝি সেটা হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্যকে কিন্তু ব্যক্তিত্ব বলা হয়ে থাকে, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্টস কিসের উপর গুরুত্ব আরোপ করে? ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্টস কিসের উপর গুরুত্ব আরোপ করে? সেটা হচ্ছে যে প্রেক্ষিতে শিশুর বিকাশ ঘটে তার উপর। যে প্রেক্ষিতে বা যে ধরন অনুসারে শিশুর বিকাশ ঘটে তার উপর কিন্তু ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট গুরুত্ব আরোপ করে থাকে। এটাও ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন ছাত্র দুর্ব্যবহার করছে এবং শিক্ষক তাকে প্রতিবারে শাস্তি দিচ্ছেন, শিক্ষক কি অনুসরণ করছেন? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। একজন ছাত্র দুর্ব্যবহার করছে, আর আজকের এই ভিডিওটা পুরোপুরি আমি আন্ডারস্ট্যান্ডিং বেসড রাখার চেষ্টা করেছি এবং কিছুটা কোয়েশ্চেন মেমোরি বেসড ও রাখার চেষ্টা করেছি। অবশ্যই সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন কোয়েশ্চেন আনসারগুলো। তো একজন ছাত্র দুর্ব্যবহার করছে এবং শিক্ষক তাকে প্রতিবারে শাস্তি দিচ্ছেন, সেটা কি হচ্ছে? এই যে শাস্তিটা কি নেগেটিভ, সেক্ষেত্রে নেগেটিভ রিইনফোর্সমেন্ট দেওয়ার চেষ্টা করছেন তিনি। তো রিইনফোর্সমেন্ট মানেটা কি? রিইনফোর্সমেন্ট মানে সেটাই যেটা যার দরুন আপনি ফল লাভের আশা করছেন, ঠিক আছে? নেগেটিভ রিইনফোর্সমেন্ট দেওয়ার মাধ্যমে আপনি কি করছেন? তার কাছ থেকে ফল লাভের আশা করছেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা থেকে সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয়। এই তত্ত্বের প্রবক্তা হলেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক কোয়েশ্চেন। আমি অনেকটা বই ঘাটাঘাটি করে এই কোয়েশ্চেনটা বানিয়েছি, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। আমরা বিগত বছরের টিটেট পেপারের যে কোয়েশ্চেনগুলো দেখেছি, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেকবারই আসে। তো সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন, একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা থেকে সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয়। এই তত্ত্বের প্রবক্তা যিনি হচ্ছেন
ওনার নাম হচ্ছে পিয়াজে। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব কী। তো পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের যে প্রভাব সেটা হচ্ছে রেঞ্জ অফ রিঅ্যাকশন বলা হয় তাকে। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কম বয়সী ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায় কিসের মাধ্যমে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। বাচ্চারা দেখবেন স্কুলে গেলে কি হয়, বারবার স্কুল থেকে বিরত হয় কিংবা স্কুল ত্যাগ করে, স্কুলে আসতে চায় না। তো সেক্ষেত্রে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেটা হচ্ছে ছাত্রদের উৎসাহ দানের মাধ্যমে সেই যে স্কুল ত্যাগের বিষয়টা সেটাকে অনেকটাই কমানো সম্ভব হয়। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিক্ষক ও একজন ছাত্রের মধ্যে সর্বোত্তম সম্পর্ক কোনটি। আমরা জানি অনেকগুলো সম্পর্ক রয়েছে, ঠিক আছে, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, পথ প্রদর্শকের সম্পর্ক রয়েছে, অনেকগুলো সম্পর্ক রয়েছে। তার মধ্যে সর্বোত্তম যে সম্পর্ক সেটা জানতে চাইতে, সেটা হচ্ছে পিতা মাতা ও সন্তানের সম্পর্ক। পিতা মাতা ও সন্তানের সম্পর্ক হচ্ছে একজন শিক্ষক ও একজন ছাত্রের মধ্যে সর্বোত্তম সম্পর্ক, ঠিক আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন এবং অনেকটাই এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে আসার অনেকটাই উপযুক্ত এই কোয়েশ্চেনটা। তারপর 14 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে একটি শিশুর সামাজিক বিকাশ বলতে কী বোঝায়। তো একটা শিশুর সামাজিক বিকাশ বলতে আমরা সেটাকেই বুঝি গোষ্ঠীর মধ্যে একটি শিশুর মানিয়ে নেওয়া। একটা গোষ্ঠীর মধ্যে শিশুর মানিয়ে নেওয়ার ক্ষমতাকেই কিন্তু তার সামাজিক বিকাশ বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নিচের কোন মূল্যায়ন পদ্ধতি স্কুল স্তরে সবচেয়ে কার্যকরী। তো নিচের কোন মূল্যায়ন পদ্ধতিটা স্কুল স্তরে সবচেয়ে কার্যকরী, সেটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি। নির্ণায়ক পদ্ধতি কিন্তু শিশুর স্কুল স্তরে সবচেয়ে কার্যকরী। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট রাখার চেষ্টা করেছি আমি এবং এক্সাম বেসড রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। তো 16 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে একটি শিশুর বয়ঃসন্ধির সময়ের বিজ্ঞানভিত্তিক চর্চা শুরু করেন কে। তো একটি শিশুর বয়ঃসন্ধির সময়ে যে বিজ্ঞানভিত্তিক চর্চা শুরু করেছিলেন কে, উনি করেছিলেন স্ট্যানলি হল। এটা একটা ইউনিক নেম, অবশ্যই সেটা মনে রাখবেন। স্ট্যানলি হল কিন্তু একটা শিশুর বয়ঃসন্ধির সময়ে যে বিজ্ঞানভিত্তিক চর্চা শুরু হয় সেটা করেছিলেন স্ট্যানলি হল। ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী শিক্ষণ কি। তো মনে রাখবেন ভুলে যাওয়ার প্রথাগত তত্ত্ব অনুযায়ী শিক্ষণটা হচ্ছে অভ্যাসের ফলই হলো শিক্ষণ। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে জেস্টাল সাইকোলজি অনুযায়ী আচরণ নিয়ন্ত্রক উপকরণটির নাম কি। তো জেস্টাল সাইকোলজি অনুযায়ী আচরণ নিয়ন্ত্রক উপকরণটির নাম হচ্ছে উদ্দীপন, ঠিক আছে। উদ্দীপন হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে রাইট আনসার। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে শিশু কেন্দ্রিকতাই হলো আধুনিক শিক্ষা। উক্তিটি কার। শিশু কেন্দ্রিকতাই হলো আধুনিক শিক্ষা। আমরা জানি কেন্দ্রিকতার এগেনস্টে কি করেছিলেন, কেন্দ্রিকতাকে নিয়েই কিন্তু রুশো তার মতবাদ ব্যাখ্যা করেছিলেন। তো এখানে রুশো হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 20 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে একটি শিশুর মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ কখন দেখতে পাওয়া যায়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। একটা শিশুর মধ্যে আমরা সবচেয়ে বেশি উৎসাহ বা ইন্টারেস্ট আমরা তখনই দেখতে পাই যখন তার বাল্যকাল, অর্থাৎ বাল্যকালের বয়সী সমস্ত শিশুর মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ দেখতে পাওয়া যায়। 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি শিশুর মান নির্ধারণ বা অ্যাসেসমেন্ট কাদের দ্বারা সম্পন্ন হয়। তো একটা শিশুর মান নির্ধারণ এবং অ্যাসেসমেন্ট যেটা কাদের দ্বারা সম্পন্ন হয়, সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের দ্বারাই কিন্তু তাদের অ্যাসেসমেন্ট কিংবা মান নির্ধারণটা সম্পন্ন হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয় মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা। এটা কার মতে? এটা হচ্ছে ওয়েসলের মতে হচ্ছে মূল্যায়ন যাবতীয় প্রচেষ্টা উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলি পরিমাণগত গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা পরিমাপ করা, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকটা ব্রড কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেনটা অনেকটা বড় হলেও আনসারটা ছোট, সেই আকারে আমাদের মনে রাখাও অনেকটা ইজি। তারপর 23 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হয়েছে কিসের মাধ্যমে একটি শিশুর আগ্রহ পরীক্ষা করা হয়। তো অবশ্যই মনে রাখবেন শিশুর যে আগ্রহ সেটা কিন্তু মনস্তাত্ত্বিক অপেক্ষার মাধ্যমেই কি করা যায়, সেটা পরীক্ষা করা যায়। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস জীবন বিকাশের কোন স্তর পর্যন্ত ঘটে থাকে। তো ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অপশনগুলো কিন্তু টিটের ক্ষেত্রে এমনভাবে ফিট করা থাকে দেখলেই মনে হবে প্রত্যেকটাই আনসার। সেক্ষেত্রে আপনারা উত্তর নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। সেটা কিন্তু শৈশব, বাল্য, যৌবন ও বৃদ্ধকাল পর্যন্ত কিন্তু ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসটা ব্যাপ্তি থাকে। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ক্রোধ, ভয়, আশঙ্কা, উদ্বেগ এটি শিশুর কী ধরনের পার্থক্য। তো ক্রোধ, ভয়, আশঙ্কা, উদ্বেগ এটি শিশুর কিন্তু অর্জিত পার্থক্য, ঠিক আছে।
তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে। এটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, এক্সাম ওরিয়েন্টেডও। ইউনিসেফ এর বক্তব্য অনুসারে কোন শিক্ষাকে শিক্ষার মূল স্রোত সংক্রান্ত জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসাবে বিবেচনা করতে হবে? তো সেটা সঠিক আনসার হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কিন্তু ইউনিসেফের বক্তব্য অনুসারে শিক্ষার মূল স্রোত সংক্রান্ত জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসাবে বিবেচনা করতে বলা হয়েছে। তারপর সালমান শাহ ঘোষণা কোন ধরনের শিশুদের জন্য শিক্ষার সুযোগ দানকে একটি আন্দোলন রূপ দিয়েছে? তো সেটা সঠিক আনসার হবে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে সেই সমস্ত শিশুদের জন্য শিক্ষার সুযোগ দানকে একটি আন্দোলনের রূপ দিয়েছে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হওয়া শিশুকে কোন ধরনের শিশু বলা হয়? একই শ্রেণীতে বারবার যে সমস্ত শিশু অকৃতকার্য হচ্ছে সেই সমস্ত শিশুকে আমরা বলি পিছিয়ে পড়া শিশু। পিছিয়ে পড়া শিশু বলতে শুধুমাত্র বারবার অকৃতকার্য হচ্ছে সেই সমস্ত শিশুও নয়, এছাড়াও রয়েছে অনেক শিশু যে সমস্ত শিশুদের পরিবারে বিভিন্ন ধরনের অশান্তি, বিবাহ, বাল্যবিবাহ, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্ত শিশুদেরকেও আমরা কিন্তু পিছিয়ে পড়া শিশু বলে থাকি। ঠিক আছে। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সাবেকি শ্রেণীকক্ষে একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক কীরূপ? সাবেকি শ্রেণীকক্ষ বলতে আমরা সেই সব শ্রেণীকক্ষকে বুঝি যেগুলো ট্রেডিশনাল ক্লাসরুম বলে থাকি সেগুলোকে। তো সাবেকি শ্রেণীকক্ষে একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে কক্ষ পরিচালনা করেন। একটা নির্দিষ্ট দূরত্ব রেখে শিক্ষক মহাশয় কী করেন? শ্রেণীকক্ষ পরিচালনা করেন। এটাই হচ্ছে সাবেকি শ্রেণীকক্ষ কিংবা ট্রেডিশনাল ক্লাসরুমে একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক। তারপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একটি ব্যাপক ও বন্ধুত্বপূর্ণ শ্রেণীকক্ষে কারা থাকেন? এটা একটু কারেকশন করবেন, এটা হবে কারা থাকেন। সাবেকি ব্যাপক ও বন্ধুত্বপূর্ণ শ্রেণীকক্ষে যারা থাকেন তারা হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী এবং সহায়কগণ যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ও বন্ধুত্বপূর্ণ শ্রেণীকক্ষে থাকেন। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই মোস্ট ইম্পর্টেন্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হলেও হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।